আজ একটু একা হয়ে বসুন। আর হ্যাঁ, আপনার হেডফোনটা লাগিয়ে নিতে ভুলবেন না যেন। আমার জীবনের কিছু এমন কথা আছে যা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি। সমাজের চোখে যা অপরাধ, সম্পর্কের বিচারে যা পাপ, মনের গভীরে যা এক অবাধ্য টান, আজ আমি সেই গোপন অধ্যায়টার কথা বলতে এসেছি। আমার নাম অনুশ্রী। আমার বাড়ি বর্ধমান জেলার এক ছোট মফস্বল শহরে। বিশ্বাস করুন, কোনোদিন ভাবিনি আমার জীবনে এমন কিছু ঘটবে যা আমাকে দিনের পর দিন এক অদৃশ্য জালে আটকে রাখবে। বাইরে থেকে দেখলে আমি এক হাসি খুশি স্বাভাবিক গৃহবধূ। সুন্দর করে শাড়ি পরি, কপালে টিপ দিই, শ্বশুরবাড়ির সবার খেয়াল রাখি। আজকেও দেখুন, একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরেছি, চুলগুলো যত্ন করে বাঁধা, চোখে হালকা কাজলের ছোঁয়া। কিন্তু এই সাজের আড়ালে যে মনটা লুকিয়ে আছে, তার গভীরে চাপা পড়ে আছে এক অন্য গল্প, এক অন্য যন্ত্রণা। আমার স্বামী রঞ্জন অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকেন। ভালো মানুষ, ভালোবাসেনও হয়তো, কিন্তু সেই ব্যস্ততার ভিড়ে আমাদের সম্পর্কের বাঁধনটা যেন একটু আলগা হয়ে গিয়েছিল। তিনি যখন বাড়িতে থাকতেন, হয়তো অফিসের চিন্তা বা বন্ধুদের আড্ডা বা মোবাইলে ব্যস্ততা, সব মিলিয়ে আমার নিজস্ব পৃথিবীটা যেন দিন দিন ছোট হয়ে আসছিল। একাকিত্ব, এক গভীর শূন্যতা আমাকে ঘিরে ধরছিল। হয়তো অনেকেই আমার এই অনুভূতিটাকে বুঝতে পারবেন না, কিন্তু একটা সময় পর নিজের মানুষটার সান্নিধ্যের অভাব একটা নীরব আর্তনাদের মতো বুকে বাজতে থাকে। আর ঠিক সেই সময়ে আমার জীবনে প্রবেশ করে অয়ন, আমার দেবরের ছোট ভাই। রঞ্জন আর অয়মের বয়সের পার্থক্য নেহাতি কম। রঞ্জনের থেকে প্রায় 10 বছরের ছোট অয়ন। তখন সে সবে কলেজে ঢুকছে, তরতাজা যুবক। প্রথম তাকে আমি ছোট ভাইয়ের চোখেই দেখতাম। ওর দুষ্টুমি, ওর আবদার, সব কিছুই আমার ভালো লাগত। সে যখন বাড়িতে থাকত, তখন যেন একটা অন্যরকম প্রাণের ছোঁয়া আসত। বাড়ির পরিবেশটা সরগরম থাকত, আর আমারও একঘেয়েমি অনেকটাই কাটত। সে আমার সঙ্গে অনেকক্ষণ ছুটি করত, টিপ্পনি কাটত। আমি হয়তো রান্নাঘরে ব্যস্ত, সে এসে আমার পেছন থেকে আলতো করে আমার কোমরে আঙুল ছুঁয়ে দিত, আর সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে নিয়ে বলতো, ভাবি, কিছু একটা ফেলে দিয়েছিলাম, তাই নিতে গেছি। আমি তখন হাসতাম, রেগে যাওয়ার ভান করতাম। সেও আমার হাসিতে যোগ দিত। এই ছোট ছোট স্পর্শ, এই নির্দোষ খুনসুটিগুলো কখন যে আমার মনের গভীরে অন্য এক ঢেউ তুলতে শুরু করল, আমি টেরও পাইনি। রঞ্জন যখন অফিস থেকে ফিরতেন না বা রাতে দেরিতে ফিরতেন, তখন অয়ন আমার পাশে বসে গল্প করত। কলেজের বন্ধুরা, তাদের দুষ্টুমি, সিনেমা, কত বিচিত্র সব গল্প। একসময় যখন আমি বিছানায় শুয়েও ঘুমাতে পারতাম না, সেই সময় অয়নের গল্পগুলো আমার জীবনে এক অন্যরকম উষ্ণতা নিয়ে আসত। রাত গভীর হতো, আমি হয়তো রান্নাঘরের কাজ সেরে সবে শোবার ঘরে যাব। হঠাৎ দেখতাম অয়ন এসে দাঁড়িয়েছে আমার ঘরের দরজায়। ভাবি, একা একা ভয় করছে না? আমি একটু গল্প করতে আসি। তার চোখে তখন এক অন্যরকম ঔৎসুক্য দেখতাম, যা আমার হৃদয়ে এক অচেনা আলোড়ন সৃষ্টি করত। তার স্পর্শগুলো ক্রমশ যেন আর নিশকে নির্দোষ থাকত না। রান্নাঘরে যখন আমি কিছু একটা আনতে ঝুঁকে পড়তাম, সে পাশে এসে দাঁড়াত। তার উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগত। এক অদ্ভুত শিহরণ খেলত আমার সারা শরীরে। প্রথম আমি নিজেকে সরিয়ে নিতাম, অস্বস্তি বোধ করতাম, কিন্তু সে যেন আরও বেশি করে কাছে আসতে চাইত, আমার সেই অস্থিরতাটাকেই উপভোগ করত। একদিন রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। রঞ্জন তখন অফিসের কাজে বাইরে, শ্বশুর শাশুড়ি নিজেদের ঘরে ঘুমোচ্ছিলেন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। অয়ন আমার ঘরে এসে টর্চ চালিয়ে বলল, ভাবি, ভয় পেও না, আমি আছি। সেই রাতে সে আমার পাশেই বসেছিল। আমাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না, শুধু তার হাতটা আমার হাতের ওপর ছিল। তার হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। সেই রাতটা আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা ছিল। অয়ন আমার কাছে শুধু দেবর নয়, সে যেন এক নির্ভরতার প্রতীক হয়ে উঠল। আমার মনের গভীরে জমে থাকা যত ক্ষোভ, যত অভিমান, সব যেন তার কাছেই উকড়ে দিতাম। সেও মন দিয়ে শুনত, আমার মাথাটা নিজের কাঁধে টেনে নিত। তার এই অদ্ভুত যত্ন, এই অপ্রত্যাশিত মনোযোগ আমার একাকী মনটাকে যেন আরও বেশি করে দুর্বল করে তুলছিল। একদিন বিকেলে আমি বারান্দায় বসে সূচিকর্ম করছিলাম। অয়ন কলেজ থেকে ফিরে আমার পাশে এসে বসল। তার চোখ আমার হাতের ওপর ছিল না, ছিল আমার মুখের ওপর। আমি যখন মাথা তুললাম, আমাদের চোখাচোখি হয়ে গেল। তার চোখে এক গভীর আকাঙ্ক্ষা দেখতে পেলাম, যা আমাকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। আমি যেন নিজেকে সরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। সে আমার হাতটা আলতো করে ধরল। ভাবি, তোমার কি খুব খারাপ লাগে যখন দাদা তোমাকে সময় দেয় না?
তার গলার স্বরে এক অদ্ভুত মায়া ছিল। আমার চোখে জল এসে গেল। সেই দিন আমি তার কাঁধে মাথা রেখে কেঁদেছিলাম। সে আমাকে শক্ত করে ধরে রেখেছিল, যেন বলতে চাইছিল, আমি আছি। এই সম্পর্কটা যেন এক নিষিদ্ধ ফলের মতো ছিল। জানতাম এটা ভুল, জানতাম এর পরিণতি ভালো হবে না, কিন্তু তবুও নিজেকে আটকাতে পারছিলাম না। অয়ন ক্রমশ আরও বেশি সাহসী হয়ে উঠছিল। যখন বাড়িতে কেউ থাকত না বা সবাই নিজেদের ঘরে ব্যস্ত থাকত, তখন সে আমার ঘরে চলে আসত। দরজায় মৃদু টোকা দিত আর আমার হৃদস্পন্দন বেড়ে যেত। সে ঢুকতেই আমি দ্রুত দরজাটা বন্ধ করে দিতাম। সে আমার পাশে এসে বসত, আমার হাত ধরত, কখনো কখনো আমার চুলে বিলি কেটে দিত। তার স্পর্শে আমার সারা শরীর শিরশির করে উঠত। তার চোখের দিকে তাকালেই আমি যেন এক অন্য জগতে হারিয়ে যেতাম। সে আমার কানে কানে ফিসফিস করে অনেক কথা বলত, যা শুনে আমি লজ্জায় লাল হয়ে উঠতাম। ভাবি, তুমি এত সুন্দর, দাদা বোঝে না, তাই না? এই কথাগুলো যেন আমার মনে এক নতুন আকাঙ্ক্ষার জন্ম দিত। আমি নিজেকে অপরাধী মনে করতাম, কিন্তু তার কাছে নিজেকে সঁপে দেওয়ার এক অদ্ভুত ইচ্ছাও জেগে উঠত মনে। একদিন রাতে রঞ্জন তার এক বন্ধুর বিয়েতে গিয়েছিল। ফিরতে ভোর হবে। সেদিন অয়ন আমার ঘরে এলো। সেদিন আর শুধু হাতে হাত রাখা বা কাঁধে মাথা রাখা নয়। সে আরও কাছে এলো, আমার মুখটা দু হাত দিয়ে তুলে ধরল। তার চোখ দুটোতে এক গভীর নেশা, এক তীব্র আকর্ষণ। আমার হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল এক্ষুনি ফেটে যাবে। আমার সারা শরীর কাঁপছিল, কিন্তু আমি নড়তে পারছিলাম না। তার ঠোঁট আমার কপালে, তারপর গালে, তারপর আমি চোখ বুজে ফেললাম। সেই রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারব না। সেই রাতটা ছিল আমার জীবনের এক মোড় ঘোরানো রাত। আমি জানতাম আমি এক নিষিদ্ধ পথে পা বাড়িয়েছি, যেখান থেকে ফেরা হয়তো আর সম্ভব নয়। কিন্তু সেই মুহূর্তে আমার মনে কোনো ভয় ছিল না, ছিল শুধু এক তীব্র আনন্দ আর এক অদ্ভুত অনুভূতি। তবে এই আনন্দের পেছনে লুকিয়েছিল এক গভীর ভয়। দিনের পর দিন এই লুকোচুরি খেলা, এই গোপন অভিসার আমার মানসিক শান্তি কেড়ে নিচ্ছিল। অয়নের আচরণেও পরিবর্তন আসছিল। প্রথম প্রথম সে আমার মন খারাপের সুযোগ নিত, আমার একাকিত্বকে কাজে লাগাত, কিন্তু ধীরে ধীরে সে যেন এই সম্পর্কটাকে নিজের অধিকারে নিয়ে নিচ্ছিল। সে আমার উপর এক অদৃশ্য চাপ সৃষ্টি করতে শুরু করল। যদি আমি তার কথায় রাজি না হতাম, সে অভিমান করত, আমার কাছে অভিযোগ করত। তুমি কি আমাকে ভালোবাসো না ভাবি? তুমি কি শুধু দাদার জন্য ভালোবাসো? তার এই কথাগুলো আমাকে আরও বেশি করে দুর্বল করে দিত। তার এই আবেগপ্রবণ ব্ল্যাকমেইলগুলো আমাকে মানসিক দিক থেকে আরও বেশি করে তার উপর নির্ভরশীল করে তুলেছিল। সে যখন চাইত তখন আমি আর না বলতে পারতাম না। এই সম্পর্কটা যেন আমার জীবনের এক অন্ধকার গহ্বরে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি নিজেকে তার কাছে একরকম সঁপে দিয়েছিলাম, কিন্তু আমার মন জানত এটা ভুল, এটা সমাজের চোখে ক্ষমার অযোগ্য। এই সম্পর্কের টানাপোড়েন আমার দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলতে শুরু করল। আমি সবসময় এক অজানা ভয়ে তটস্থ থাকতাম। কখন কে দেখে ফেলবে, কখন এই গোপন কথা ফাঁস হয়ে যাবে, এই চিন্তায় আমি অস্থির থাকতাম। রঞ্জনের প্রতি আমার অপরাধবোধ আরও বাড়ছিল। আমি নিজের সঙ্গে যুদ্ধ করতাম, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইতাম, কিন্তু অয়ন আমাকে ছাড়তে চাইত না। সে আমাকে নানাভাবে বোঝাত, আমাদের ভালোবাসা অন্যরকম ভাবি, এটা কেউ বুঝবে না। তার এই কথাগুলো হয়তো আমাকে কিছুটা স্বস্তি দিত, কিন্তু মনের গভীরে অপরাধবোধের কালো মেঘ ক্রমশ ঘনিয়ে আসছিল। আমাদের স্পর্শগুলো, আমাদের গোপন হাসিগুলো, আমাদের নীরব চাহনিগুলো সব যেন বিষাক্ত হয়ে উঠছিল। একদিন অয়ন আমাকে বলল সে চাকরি নিয়ে বাইরে চলে যাচ্ছে। প্রথমে আমি স্বস্তি পেয়েছিলাম, মনে হয়েছিল এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাব। কিন্তু যখন সে চলে গেল, তখন এক গভীর শূন্যতা আমাকে গ্রাস করল। আমি কাঁদলাম তার জন্য, আমার এই অভিশপ্ত সম্পর্কের জন্য, আর সেই একাকিত্বের জন্য যা আমাকে এই পথে ঠেলে দিয়েছিল। অয়ন হয়তো আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু তার স্মৃতি, তার স্পর্শ, তার দেওয়া যন্ত্রণা আর ভালোবাসা সবই আমার মনে এক গভীর দাগ কেটে গেছে। সে আমার জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছিল ভালোবাসার ভিন্ন মানে।
তবে সেই সাথে শিখিয়েছিল যে সমাজের অলিখিত নিয়মগুলো ভাঙলে তার ফল কতটা ভয়াবহ হতে পারে। এই সম্পর্কটা হয়তো আমাকে সাময়িকভাবে আনন্দ দিয়েছিল, কিন্তু তার বিনিময়ে আমার শান্তি, আমার সম্মান আর আমার আত্মবিশ্বাস অনেকটাই কেড়ে নিয়েছে। আমি এখন শুধু একা বাঁচতে চাই। এই জীবনে কত চড়াই উতরাই থাকে। মানুষ ভুল করে, সেই ভুল থেকে শেখে। আমি আমার ভুল থেকে শিখেছি যে একাকিত্ব যতই তীব্র হোক না কেন, তার সমাধানের জন্য কখনো নিষিদ্ধ পথে পা বাড়ানো উচিত নয়। সম্পর্ক তৈরি হোক বা ভাঙুক, সমাজের নীতি আর নিজের বিবেকের প্রতি সৎ থাকাটা সবচেয়ে জরুরি। নিজের মূল্যবোধ, নিজের আত্মসম্মান বজায় রেখে জীবনকে নতুন করে সাজানোর চেষ্টা করতে হবে। কারণ একদিন না একদিন সত্যির মুখোমুখি হতেই হয়, আর সেই মুখোমুখি হওয়ার সাহসটা নিজেকেই অর্জন করতে হয়। হয়তো আমার এই গল্পটা শুনে অনেকে আমাকে বিচার করবেন, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে একটাই কথা বলতে চাই: আবেগ মানুষকে কতটা অন্ধ করে দেয়, আর সেই অন্ধত্বের পরিণাম কতটা কঠিন হতে পারে। জীবনকে নিজের মতো করে সাজাতে হলে প্রথমে নিজেকে চিনতে হয়, নিজের শক্তি আর দুর্বলতা দুটোকেই মেনে নিতে হয়।